এবার নিজেই ঘোষণা দিয়ে ফাইনালি দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু পদত্যাগের পরেই নির্বাচন বন্ধ ঘোষণা করলো নির্বাচন কমিশনার। আজ রাতে পদত্যাগ করার পর দেশ ছাড়বে ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আওয়ামী লীগ ভেসে আসে না, আওয়ামী লীগ কোনো পরগাছা না। ছাত্রলীগ 1948 সালে প্রতিষ্ঠিত, ভাষা আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে। আর আওয়ামী লীগ 1949 সালে বাংলার দুটি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত। আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবোই, অবশ্যই আমি আসবো। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসি দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করবো। একটা রাজনৈতিক দলের অভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রমূলক যেভাবে পতন হলে তাকে ফিরে আসতে সময় লাগে, তাই আমাদের যুদ্ধ করে আবার ফিরে আসতে হবে, অনেক ত্যাগ করতে হবে, অনেক জেল জুলুমের শিকার হতে হবে। এটা মেনেই রাজনীতি করতে হবে, তা না হলে এখন থেকে অনেক আপনারা রাজনীতি ছেড়ে দেন। আজকে নির্বাচন দিয়েছে এবং নির্বাচন সকল দলকে অংশগ্রহণ করতে দিতে হবে। কেন আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগের নামে তো সমানে মিথ্যা অপপ্রচার করেছে। মানুষ হয়তো সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল, এখন তো মানুষ বাস্তব অবস্থা বুঝতে পেরেছে। শুধু আওয়ামী লীগ ইলেকশন করলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে এই ভয় আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগ ইলেকশন করতে দেবে না। তাহলে কিসের গণতন্ত্র আনলো তারা? কিসের মানবাধিকার আর কিসের কি? ইউনূস তো সব থেকে বড় ফ্যাসিবাদ এবং সব থেকে বড় জুলুমবাজ। কারণ সে ক্ষমতা আসার পর থেকে মানুষের মৌলিক অধিকার নাই, বিচার চাওয়ার অধিকার নাই, তাদের খাবার দাবার বাসস্থান নিরাপদে বাড়িতে ঘুমাবে সে ক্ষমতাটুকু নাই। কাজে এই নির্বাচন আওয়ামী লীগকে ভোট অংশগ্রহণ করতে দেবে না তারা। আমাদের এটা দাবি থাকবে, আমরা নির্বাচন বয়কট করি না, তবে আমাদের নির্বাচন করতে না দিলে আমাদের কোনো ভোটার কিন্তু ভোট কেন্দ্রে যাবে না। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ নির্বাচন করবে, কিন্তু আওয়ামী লীগ তারা নির্বাচন করতে দেবে না। হ্যাঁ, 2014 সালে বিএনপি নির্বাচন বয়কট করেছে, 2024 সালে বিএনপি বা জামাত মানে এরা তো নির্বাচন বয়কট করেছে। আওয়ামী লীগ তো নির্বাচন বয়কট করে নয়, আওয়ামী লীগ নির্বাচন করতে চায়। কারণ যত অপপ্রচার চালাক, যত মিথ্যা বয়ান দিক, হ্যাঁ একসময় মানুষ হয়তো বিভ্রান্ত হয়েছিল ক্ষণিকের জন্য, কিন্তু আজকে মানুষ বুঝতে পেরেছে ইউনূস ভাইয়ের ক্ষমতা আসার পর যে সন্ত্রাস জঙ্গিবাদ তাদেরকে সবাইকে ছেড়ে দিয়েছে। যারা তার সমন্বয়ক উপদেষ্টা বা দল করেছে এরা তো এখন রাতারাতি আঙুল ফুলে কলা গাছ। তা এত সম্পদের মালিক হয়ে গেছে, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তারা। ইউনূস নিজেই তো ক্ষমতা এসে মানুষকে কিছু দিতে পারেনি। 6 কোটি মানুষ আজকে দরিদ্র সীমার নিচে চলে গেছে, যেখানে আমি 5 কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত নিয়ে এসেছিলাম। ইউনূসের একেবারে যারা ঘনিষ্ঠ, ইউনূস যাকে নিয়ে 2007 সালে দল করতে গিয়েছিল সেই ডেইলি স্টারের সম্পাদক বাবু জানাম সেক্রেটারি, ইউনূস প্রেসিডেন্ট, দল করতে গেল ফেল করলো। অথচ সেই প্রথম আলো ডেইলি স্টার সেখানে আগুন দিল, সাংবাদিকরা আটকা পড়া চিৎকার। অর্থাৎ এর আগে তো অন্যান্য যতগুলি পত্র পত্রিকা টেলিভিশন যখন যেটা ইচ্ছা আগুন দিয়েছে, পুড়িয়েছে, কেউ কিছু কথা বললে তাদের জুলুম করেছে এবং সব জায়গায় নিজের এজেন্ট লাগিয়ে দিয়েছে। করতে করতে এমন জায়গায় গেছে যে নিজেদের দোস্তেরটাও এখন আর ছাড়েনি, সেটাও হামলা করলো। এটাই হচ্ছে বাস্তব কথা। কারণ একবার এই ধরনের অন্যায় করতে করতে সে অন্যায় যে কতদূর যায় এটা বোধহয় সীমা ছাড়িয়ে গেছে তারা। এইভাবে এই অত্যাচার নির্যাতন চলছে। আমরা এখনো বলি আমাদের সকল কারাগারে বন্দী যারা নেতাদের মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগ 14 দলীয় নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাবেক প্রধান বিচারপতি সহ পুলিশ অফিসার, সেনাবাহিনী অফিসার, আমাদের অন্যান্য যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে সমস্ত মামলা প্রত্যাহার করে তাদেরকে মুক্ত করতে হবে, ন্যায় বিচার যাতে সে ব্যবস্থা করতে হবে। এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মী কারাগারে অকথ্য অত্যাচার নির্যাতন চালাচ্ছে, স্লো পয়জন করছে। কারাগারের ভিতরে মানে রিমান্ডের নামে অত্যাচার, আবার কারাগারের ভিতরে ওই আসামিদের দিয়ে নির্যাতন, আমাদের মেয়েদের পর্যন্ত নির্যাতন। শুধু নির্যাতন না, একটা কারাগার ভর্তি। কাজে এদেরকে মুক্ত করতে হবে। এখনো তাদের উপরে জুলুম অত্যাচার, এমনকি সংখ্যালঘুদের উপরে অত্যাচার। তাদেরকে নাকি ভোট দিতে হবে। কেন? যার ভোট দেওয়ার, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান দিয়ে তো আমরা দিয়েছি। আর সেই ভোটের অধিকারও এখন তারা কেড়ে নিচ্ছে। এটা কোন ধরনের গণতন্ত্র নিয়ে আসলো আমার সেটাই প্রশ্ন। যাও, এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আবারও বলি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, এটা আওয়ামী লীগের অধিকার। কারণ আওয়ামী লীগ এদের স্বাধীন করেছে, আওয়ামী লীগ এদেশে অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, আওয়ামী লীগই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে নিয়ে গেছে। ইউনূস সব ধ্বংস করেছে। এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে একমাত্র আওয়ামী লীগই পারবে, আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল পারবে না। কারণ সব তো লুটেরা আসে খেতে এবং তাদের খাই করতে করতে আমার দেশটা খেয়ে ফেলছে। কাজে এদের হাত থেকে মুক্ত করতে হবে। আর এই দায় মুক্তি চলবে না, যারা অপরাধী তাদের বিচার করতে হবে, আর আমাদের নিরপরাধ লোকগুলি তাদের ছেড়ে দিতে হবে। আর যে অত্যাচার করলো আপনাদের উপর, এটা আমরা ভুলবো না। সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ। চাই না আল্লাহ তো আমাকে কিভাবে বারবার বাঁচায়। ওই তারেক জিয়া আর খালেদা জিয়া 21 আগস্ট গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিল, আসামি সব ছেড়ে দিয়ে সব ইউনূস আবার তাদেরকে মর্যাদা দিয়েছে। আমি বেঁচে গিয়েছিলাম, এটা তাদের কাছে একটা অবাক ছিল। 13টা গ্রেনেড মেরেছে, রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যা ব্যবহার হয়, তারপর আমাকে আমার নেতা কর্মীকে বাঁচিয়েছে। এবারও ঠিক একই অবস্থা। তো যেখানেই থাকি বেঁচে আছি, আপনাদের পাশে আছি, জনগণের পাশে আছি, বাংলাদেশের মানুষের পাশে আছি। এটুকুই আমি বলবো। আমার জীবনে ওই একটাই যে আমার বাবা এদের স্বাধীন করেছে, এদেশে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছে, আমরা হাসি ফুটিয়েছিলাম, সে হাসি কেড়ে নিয়ে চাই সুৎখর খুনি ইউনূস, জামাত, শিবির আর এনসিপি জঙ্গি সন্ত্রাসীরা।
আবার বাংলাদেশের মানুষের ভাগ্য আমরা পরিবর্তন করব, এটাই হবে আমাদের একমাত্র। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর বাংলাদেশের অর্থনীতি, সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা এমন এক চাপে পড়েছে যেখানে সংকট আর আলাদা আলাদা খাতে সীমাবদ্ধ নেই, সবকিছু একসঙ্গে নড়বড়ে হয়ে গেছে। মূল্যস্ফীতি বাস্তবে কমছে না, জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের আয়কে ছাড়িয়ে গেছে, কর্মসংস্থান সংকুচিত হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার, তরুণদের বড় অংশ কাজ এবং প্রশিক্ষণের বাইরে, বিদেশি বিনিয়োগ নেই, ব্যাংকিং খাত খেলাপি, ঋণে ভারাক্রান্ত, আর সার্বিকভাবে ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের অবস্থা তলানিতে এসে পড়েছে। এই ভয়াবহ বাস্তবতার মধ্যেই একটি অনির্বাচিত এবং কার্যত জবাবদিহিতাহীন সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো দেশের অর্থনীতিকে বহু বছরের জন্য আটকে রাখবে। সুইজারল্যান্ড ভিত্তিক আজেরবাইজানি কোম্পানির মাধ্যমে এলএনজি আমদানি চুক্তি হচ্ছে, মার্কিন বোয়িং উড়োজাহাজ কেনা হচ্ছে, হাজার হাজার কোটি টাকার রিফাইনারি আধুনিকায়ন এবং সম্প্রসারণের মতো মেগা প্রকল্প নেওয়া হচ্ছে। এগুলো এই মুহূর্তে আসলেই বাংলাদেশের জন্য অপরিহার্য কিনা, প্রকৃত ব্যয় কত, ঝুঁকি কোথায়, লাভ কিভাবে এবং কাদের জন্য আসবে, আর কেন নির্বাচনের আগে ক্ষমতা থেকে যেতে যেতে ইউনূস এত দীর্ঘমেয়াদী দায় বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে যাচ্ছে, কে তাকে এগুলো করার বৈধতা দিল? বাস্তবতা হলো বিগত 17 মাসে বাংলাদেশ অর্থনীতি, রাজনীতি এবং প্রাতিষ্ঠানিক আস্থার দিক থেকে এমন নেতিবাচক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে একটি নির্বাচিত সরকার এলেও স্বল্প সময়ে দেশকে 2024 সালের আগস্টের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সহজ হবে না। ঠিক এই জায়গা থেকেই জনমনে প্রশ্নটি জোরালো হচ্ছে, যখন দেশের অবস্থা এতটা নাজুক, তখন যদি সব বড় বড় কেনাবেচা, সব কৌশলগত সিদ্ধান্ত, সব দীর্ঘমেয়াদী চুক্তি অনির্বাচিত ইউনূস সরকারই শেষ করে ফেলে, তাহলে নির্বাচিত হয়ে তারেক রহমান আসলে কি করবেন? তারেক রহমানের জন্য তো কিছুই রেখে যাচ্ছে না সরকার। বলুন তো ব্যাপারটা কি ঠিক? 2018 সালে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে আজেরবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের 2 কন্যার অফশোর কোম্পানি গোপন সম্পদ ব্যবস্থাপনা এবং সেই প্রক্রিয়ায় পশ্চিমা আইনি এবং আর্থিক ব্যবস্থার ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছিল। বিষয়টি সেখানে কেবল পারিবারিক সম্পদের গল্প ছিল না, সেটি ছিল ক্ষমতা, অর্থ, অফশোর কাঠামো এবং ভয়াবহ দুর্নীতির, বিশেষ করে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার অন্ধকার ফাঁকফোকরের এক উন্মোচন ছিল। রাষ্ট্রপ্রধানের পরিবারের সদস্যরা কিভাবে রাজনৈতিকভাবে এক্সপোজ পার্সন হয়েও নানা স্তরের কর স্বর্গ এবং ট্রেডিং হাব ব্যবহার করে সম্পদ লুকানোর সুযোগ পান, সেই বাস্তবতা আন্তর্জাতিক মহলে নতুন ছিল না, কিন্তু আবারও আজেরবাইজান একটি উদাহরণ হয়ে উঠেছিল। এই আজেরবাইজানের সঙ্গে ইউনূসের গোপন এবং ভালোবাসার সম্পর্ক। এই পটভূমি কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ এটি দেখাচ্ছে যে আধুনিক বৈশ্বিক অর্থনীতিতে রাষ্ট্রীয় ক্ষমতা আর বেসরকারি অর্থের সীমারেখা কতটা হেজি, মানে ঝাপসা হয়ে যেতে পারে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আজেরবাইজানের প্রেসিডেন্টের 2 কন্যার আকস্মিক বাংলাদেশ সফর, ঢাকায় এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, যমুনায় ফটো সেশন এবং তার কিছুদিনের মধ্যেই আজেরবাইজান সংশ্লিষ্ট একটি ট্রেডিং কাঠামোর মাধ্যমে জ্বালানি আমদানির সিদ্ধান্ত। এই ঘটনাগুলো আলাদা আলাদা করে ব্যাখ্যা করা যায়, সরকার করে, কিন্তু একসঙ্গে যদি আপনি সাজান তাহলে এটা নিছক কূটনৈতিক সৌজন্য কিংবা নির্দোষ শুভেচ্ছা সফর বলে মনে করার কোনো কারণ নেই। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে সময় এবং বন্ধুত্ব কখনো নিরপেক্ষ নয়। কখন কার সঙ্গে দেখা হলো, কি পান করলেন, কি কথা বললেন, তারপর কি সিদ্ধান্ত এলো, এগুলো সব ধারাবাহিকভাবে খুব অর্থবহ। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, আন্তর্জাতিক জ্বালানি বাজারে ট্রেডিং আর্মস, অফশোর কোম্পানি, সুইজারল্যান্ড বা দুবাইয়ের মতো হাব ব্যবহার নতুন কিছু নয়। বহু রাষ্ট্রীয় কোম্পানির কর কাঠামো, ব্যবসায় ব্যাংকিং সুবিধা এবং সালিশি নিরাপত্তার কারণে এসব জায়গায় নিবন্ধন নেয়। সমস্যা সেখানে নয়, সমস্যা হলো কোন সরকার এই পথ বেছে নিচ্ছে এবং কোন সময়ে। একটি নির্বাচিত সরকার যদি সংসদীয় নজরদারি, বিরোধী দলের প্রশ্ন এবং গণমাধ্যমের চাপের মধ্যে থেকে এমন সিদ্ধান্ত নেয়, তাহলে অন্তত জবাবদিহিতার একটি কাঠামো থাকে। কিন্তু যখন একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার একই ধরনের দীর্ঘমেয়াদী ডলার নির্ভর উচ্চ ঝুঁকির সিদ্ধান্ত নেয়, তখন সন্দেহ শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিক হয়ে ওঠে। মজার ব্যাপার হলো ক্ষমতায় বসার জন্য তারেক রহমান ও তার দল বিএনপি এতটাই উদ্গ্রীব যে ইউনূস তার নির্বাচিত সরকারের জন্য কিছু আর অবশিষ্ট রাখছে না। বাংলাদেশের ভান্ডার উজাড় করে বিশাল বিশাল সব কেনাকাটা সেরে ফেলছে নির্বাচনের মূলা ঝুলিয়ে, ক্ষমতার মূলা ঝুলিয়ে। ইউনূস অবশ্যই সব কেনাকাটার পক্ষে নানা যুক্তি দিয়ে যাচ্ছে, তার প্রোপাগান্ডা সচিবকে লেলিয়ে দিয়ে এসব যুক্তি মানুষকে গেলানোর চেষ্টা করছে। যেমন এলএনজি আমদানির ক্ষেত্রে বলা হচ্ছে স্পট মার্কেটের চেয়ে কম দামে পাওয়া যাবে, স্বল্প মেয়াদী সুবিধা হবে, দ্রুত সরবরাহ নিশ্চিত হবে। এসব যুক্তি কাগজে ভালো শোনায়, কিন্তু বাস্তবতা হলো G2G শব্দটি নিজে কোনো জাদুকাঠি নয়। G2G হলেই ন্যায্য দাম হবে, কমিশন থাকবে না, ঝুঁকি কমবে, এই ধারণা বিভ্রান্তিকর। আসল প্রশ্ন হলো দাম নির্ধারণের সূত্র কি, বেঞ্চমার্ক কোনটি, পেমেন্ট টার্মস কেমন, কার্গো দেরি হলে দায় কার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল বা পুনর্বিন্যাসের সুযোগ কতটা আছে। অনির্বাচিত সরকার এসব প্রশ্নের উত্তর জনসম্মুখে না এনে সিদ্ধান্ত নিলে পরের সরকারের কেবল তার ফল ভোগ করবে, প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। এই এলএনজি সিদ্ধান্তকে যখন বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে দেখি আমরা, তখন আপনি আরো ভরকে যাবেন। আসলে উড়োজাহাজ কেনা মানে শুধু কয়েকটি প্লেন কেনা নয়, এর সঙ্গে যুক্ত বহু স্তরের ফাইন্যান্সিং, বহু বছর ধরে এই ফাইন্যান্সিং আপনাকে টানতে হবে, রক্ষণাবেক্ষণ চুক্তি, প্রশিক্ষণ, যন্ত্রাংশ সরবরাহ, বীমা এবং ডলার আউটফ্লোর দীর্ঘ শৃঙ্খল। বোয়িং নিয়ে কিছুদিন আগেই যেসব নেতিবাচক প্রচারণা চলছিল সারা পৃথিবী জুড়ে, সেসব ধর্তব্যে আনতে হবে। বোয়িং কেনার জন্য আজ একটি সই করা মানে হচ্ছে আগামী কয়েক দশক ধরে রাষ্ট্রীয় কোষাগারের উপর দায় চাপানো, দায়িত্ব চাপানো, অর্থ পরিষদের ভার চাপানো।
এমন সিদ্ধান্ত সাধারণত নির্বাচিত সরকারগুলো নেয়, কারণ তারা জানে সংসদে প্রশ্ন উঠবে, 5 বছর পরে ভোটের মুখে জবাব দিতে হবে। কিন্তু এইসব অনির্বাচিত অবৈধ সরকার ক্ষমতা থেকে যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে প্রশ্ন করতে হবে যে এই দায় বহনের রাজনৈতিক ম্যান্ডেট তাদেরকে কে দিল। এখানে আন্তর্জাতিক কূটনীতির আরেকটি ভয়ঙ্কর রেশারেশিও তৈরি করে দিয়ে যাচ্ছে ইউনুস সরকার। আমেরিকা চেয়েছে বাংলাদেশকে বোয়িং দিতে, ইউরোপ চেয়েছে এয়ারবাস দিতে। এ নিয়ে বেশ কয়েকদিন বেশ চাপানুতর চলেছে বাংলাদেশে। জার্মান রাষ্ট্রদূত প্রকাশ্যে বলেছেন যে এয়ারবাস না কিনলে সম্পর্কের অবনতি ঘটবে। বোয়িং বনাম এয়ারবাস কেবল বাণিজ্যিক পছন্দ নয়, এটি ভূরাজনীতির অংশ। বড় শক্তিগুলোর সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য, শুল্ক সুবিধা, বাজারে প্রবেশাধিকার এসবের সঙ্গে বড় কেনাকাটা জড়িয়ে থাকে। অনির্বাচিত সরকার যখন এমন সিদ্ধান্ত নেয়, তখন তারা আসলে ভবিষ্যৎ সরকারের উপর কূটনৈতিক অবস্থানও আগে ভাগে তৈরি করে দেয়, মানে বেঁধে দেয় যে তোমাদের এইভাবে চলতে হবে, প্রেসক্রিপশন। নতুন সরকার এসে হয় সেই সিদ্ধান্ত বহাল রাখবে, হয়তো আন্তর্জাতিক অংশীদারদের অসন্তোষের মুখে পড়বে। দুই ক্ষেত্রেই তারা বন্দী। ধরুন তারেক রহমান ক্ষমতায় আসলো, তারপর তিনি কি এটা বাতিল করতে পারবেন বোয়িং কেনার এই চুক্তি? ইউরোপের সঙ্গে তার সম্পর্ক তাহলে কি হবে? এরপর আসেন ইস্টার্ন রিফাইনারির মতো মেগা প্রকল্পের কথায়। ইউনুস ক্ষমতায় এসেই শেখ হাসিনার মেগা প্রকল্প নিয়ে নানা রটনা বাজারে ছড়িয়ে দিয়েছিল যে তারা কোনো মেগা প্রকল্প হাত দেবে না, কিন্তু ক্ষমতায় যে তাদেরকে বসানোই হয়েছে বাংলাদেশকে ফুটো করে এসব মেগা ডিল বাগিয়ে নেওয়ার জন্য, সেটা তো এখন বোঝা যাচ্ছে, তাই না? একদিকে বলা হয় মেগা প্রকল্প নয়, ছোট এবং জনগুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হবে, অন্যদিকে শেষ সময়ে এসে হাজার হাজার কোটি টাকার রিফাইনারি আধুনিকায়ন এবং সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেওয়া হচ্ছে। রিফাইনারি দরকার কিনা এই প্রশ্নের উত্তরও মানে ইউনুসের নিশ্চয়ই যুক্তি আছে, কিন্তু কত ব্যয়ে, কোন প্রযুক্তিতে, কোন ক্রুড ব্যবহার করে, কোন পণ্যের বাজার ধরে, কে ঋণ দিচ্ছে, ঋণের শর্ত কি, এইসব প্রশ্নগুলোর উত্তর যদি অস্পষ্ট থাকে, তাহলে প্রকল্পটি উন্নয়ন নয়, বরং আর্থিক ঝুঁকির প্রতীক হয়ে ওঠে। বাংলাদেশের অভিজ্ঞতায় বড় প্রকল্প মানেই কেবল অবকাঠামো নয়, বড় প্রকল্প মানেই কনসালটেন্সি ফি, থোক বরাদ্দ, পরিবর্তিত কাজ, সময় বাড়ানো এবং শেষ পর্যন্ত দায়হীনতা। অনির্বাচিত সরকার যখন এমন প্রকল্প অনুমোদন করে, তখন তারা আসলে বাস্তবায়নের দায় ভবিষ্যতের কাছে চাপিয়ে দেয়। কিন্তু কেন করে জানেন? তারা এইসব প্রকল্প থেকে অর্থ পাচ্ছে, খোঁজ নিয়ে জানতে হবে আপনার। এই যে তিনটি সিদ্ধান্ত, এলএনজি, বোয়িং, রিফাইনারি, এগুলো কোনোটা আলাদা নয়, এগুলো একসঙ্গে একটি ধারাবাহিকতা তৈরি করেছে, যেখানে রাষ্ট্রীয় অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং কূটনৈতিক অবস্থান সবই দীর্ঘমেয়াদে বাধা পড়ে যাচ্ছে। প্রশ্নটা কোনো এক ব্যক্তির সততা বা অসততার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, প্রশ্নটা হচ্ছে শাসন ব্যবস্থার বৈধতা নিয়ে। একটি অনির্বাচিত অবৈধ সরকার কি এমন সিদ্ধান্ত নেওয়ার নৈতিক এবং সাংবিধানিক অধিকার রাখে, যা পরবর্তী নির্বাচিত সরকারের নীতি নির্ধারণের পরিসর সংকুচিত করে দেয় কিংবা তার উপর অবৈধভাবে চাপ তৈরি করে? রাষ্ট্র থেমে থাকতে পারে না, এরকম একটা যুক্তি দেয় সরকার। সিদ্ধান্ত নিতেই নাকি হয়। কথাটা আংশিক সত্য, রাষ্ট্র চলবে, দৈনন্দিন কাজ হবে, জরুরি সিদ্ধান্ত হবে, কিন্তু জরুরি সিদ্ধান্ত আর দীর্ঘমেয়াদী কাঠামোগত সিদ্ধান্ত এক জিনিস নয়। একটি সরকার যদি নির্বাচনকালীন হয়, তার কাজ হওয়া উচিত মাঠ সমতল করা, ভবিষ্যৎ সরকারকে নীতিগত স্বাধীনতা দেওয়া, বড় সিদ্ধান্তগুলো হয় স্থগিত রাখা, নয়তো ন্যূনতম এবং রিভার্সিবল কাঠামোয় সীমাবদ্ধ রাখা। কিন্তু এখানে যা দেখা যাচ্ছে তা তো উল্টো। শেষ সময়ে এমন সব চুক্তি, প্রকল্প, কেনাকাটা যেগুলো থেকে বের হওয়া কঠিন, বদলানো ব্যয়বহুল। যদি অনির্বাচিত সরকারই সব কিনে ফেলে, সব চুক্তি সই করে ফেলে, তবে সব প্রতিশ্রুতি দিয়ে ফেলে, তাহলে নির্বাচিত সরকার এসে কি করবে? আঙুল চুষবে? রাষ্ট্র চালানো কি শুধু আগের চুক্তির কিস্তি পরিশোধ, আগের প্রকল্পের দায় বহন আর আগের সিদ্ধান্তের রাজনৈতিক ব্যাখ্যা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে? নতুন সরকার কি নিজের মতো করে জ্বালানি নীতি, পরিবহন কৌশল, শিল্প পরিকল্পনা সাজাতে পারবে, নাকি তারা কেবল একটি পূর্ব নির্ধারিত মানে ইউনুস যে স্ক্রিপ্ট দিয়ে যাবে সেই স্ক্রিপ্ট অনুসরণ করবে? অনেকে বলবেন নতুন সরকার চাইলে তদন্ত করবে, অডিট করবে, সংশোধন আনবে। বাস্তবে এই পথ অত সহজ নয়, বিশেষ করে আন্তর্জাতিক এসব চুক্তির ক্ষেত্রে। বড় আন্তর্জাতিক চুক্তি বাতিল মানে ক্ষতিপূরণ, আইনি লড়াই, আন্তর্জাতিক মানে আস্থার ধাক্কা এবং অনেক টাকার খরচ। সংশোধন মানে আবার নতুন দর কষাকষি, যেখানে সময় এবং শক্তি দুই লাগে। ফলে নতুন সরকার শুরুতেই হয়তো একটি প্রতিরক্ষামূলক অবস্থানে চলে যাবে। তারা নীতি দিয়ে শুরু করতে পারবে না, শুরু করতে হবে ক্ষয়ক্ষতি কমানোর হিসাব দিয়ে। অবশ্যই ইউনুস সরকারের কারবার দেখে মনে হচ্ছে তারা আসলে তাদের সরকারের ধারাবাহিকতা হিসেবেই তারেক রহমানের সরকারকে দেখছে। বিদেশি প্রেসক্রিপশনও হয়তো তাই। ইউনুসকে যারা ক্ষমতায় বসিয়েছে তারাই তারেকের হাতে ক্ষমতা তুলে দিয়ে ইউনুসকে সরে পড়তে বলছে। আর যেতে যেতে ইউনুস এবং তার উপদেষ্টারা, বিশেষ সহকারীরা এসব মেগা ডিল থেকে টুপাইস কামিয়ে নিচ্ছে। নাইলে এই প্রশ্ন কেন এখনো কোনো শিবির থেকে উঠছে না যে অনির্বাচিত সরকার যদি শেষ সময়ে এসে রাষ্ট্রের বড় বড় কেনাকাটা ও প্রতিশ্রুতি সেরে ফেলে, তাহলে নির্বাচিত সরকার এসে আসলে কি করবে? রাষ্ট্র চালাবে, না শুধু আগের সরকারের হিসেব বই বহন করবে? তারেক রহমান তো না হয় ক্ষমতার স্বপ্নে এখন দিনরাত ভুলে গেছেন, শোক ভুলে গেছেন, কিন্তু বাংলাদেশের জন্য এতদিন যারা মায়া কান্না খাচ্ছিলেন, সেই আনু মোহাম্মদ গং, শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল, কিন্তু এই প্রশ্নটাও কি আনু মোহাম্মদ এখন তুলতে পারছেন না যে বিক্রি করে দিলে ইউনুস এত টাকা কোত্থেকে পাচ্ছেন এতগুলো মেগা ডিল করার জন্য? আমার মনে হয় এরা সকলেই এসব প্রশ্ন পরবর্তী শেখ হাসিনা সরকারের জন্য বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রেখে এখন কিছুদিন বিশ্রামে আছেন। কি বলেন? থাকুন, আপনারা ঘুমিয়ে থাকুন, নিশ্চয়ই প্রতিবাদ হইতে ঘুম অতি উত্তম। ঘুমিয়ে থাকুন আনু মোহাম্মদ, আপনার ঘুমটা খুব জরুরি এখন। আপনারা জেগে থাকুন, আপনাদের জায়গাটা খুব জরুরি এখন। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনটা চাইছে না কারা? কারা মনে করছে যে নির্বাচনটা না হলে তাদের লাভ, কিংবা নানাভাবে নির্বাচনটাকে অপ্রয়োজনীয় করে তুলতে চাইছেন বা কারা? সেই প্রশ্নটা আসছে। কেন আসছে? এর আগে আমরা দেখেছি নির্বাচন যেন পিছিয়ে যায় কিংবা নির্বাচনের তফসিল যেন বাতিল করা হয়, সেই ব্যাপারে একবার উচ্চ আদালতে রিট করা হলো। এই ঘটনা আবারও আজকে ঘটেছে, আবারও উচ্চ আদালতে তফসিল চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। তার মানে কোনো না কোনো পক্ষ পেছন থেকে ইন্ধন যোগাচ্ছে নির্বাচনটা বানচাল করার। কার স্বার্থ এখানে জড়িয়ে রয়েছে সেই আলোচনা নানাভাবে হতে পারে। প্রাসঙ্গিকভাবে আওয়ামী লীগের কথা আসতে পারে যে আওয়ামী লীগ নির্বাচনটা বানচাল করতে চায়, তাতে আওয়ামী লীগের কতটা লাভ, নাকি নির্বাচনটা দ্রুত হয়ে গেলেই তাদের
পরোক্ষভাবে হলেও কিছুটা লাভ সেই আলোচনাও রয়েছে। চলুন একটু জেনে দেখি যে নির্বাচন নিয়ে আবারও উচ্চ আদালতে কেন যাওয়া হলো, কারা গেলেন এবং তাদের পেছনের বলছিলাম নির্বাচন নিয়ে আবারও তালবাহানা শুরু হয়েছে। নির্বাচন যেন না হতে পারে, নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচনে যেন এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়, সেই ব্যাপারটাতে বাংলাদেশের কোনো না কোনো পক্ষ ধারাবাহিকভাবে বোধহয় কাজ করে যাচ্ছে। তা না হলে আবারও কেন উচ্চ আদালতে রিট করা হলো। ডেইলি স্টারের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে রিট। এবারে কিন্তু প্রথম না, এর আগেও একবার রিট হয়েছিল, সেই রিট খারিজ হয়েছিল, আবারও রিট করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আখন্দ এই রিট করেছেন। রিটে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল স্থগিত চাওয়া হয়েছে। এই তফসিল স্থগিত করতে বলা হয়েছে। আবেদনে বলা হয়েছে সংবিধান ও আইন অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও গণভোট আয়োজন করা সম্ভব নয়। কি আইন? রিটে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশনাও চাওয়া হয়েছে। ব্যাপারটা বোধহয় বুঝতে পারছেন যে এই সরকার যেহেতু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ইনক্লুড হয়ে গেছে উচ্চ আদালতের রায়ে, সেহেতু এই সরকারের আমলে নির্বাচন হতে পারে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা, সেই যুক্তি এখানে উপস্থাপন করা হয়েছে। গত 11 ডিসেম্বর নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের ও গণভোটের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। একটা সাংবিধানিক প্রশ্ন তো রয়েছেই যে গণভোট করতে পারে কিনা এই সরকার, কারণ গণভোটের কোনো অপশন সংবিধানে নেই। গণভোট করতে হলে আগে সংসদে গণভোটের ব্যাপারটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, তারপরে গণভোট করতে হবে, সেই ব্যাপারটা তো রয়েছেই। সাথে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো সরকার নির্বাচন করতে পারে না বর্তমান সংবিধান অনুযায়ী, সেই যুক্তিটাও এখানে দেওয়া হয়েছে। আইনজীবী ইউনুস আলী আখন্দ ডেইলি স্টারকে বলেছেন সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নেই। খুবই স্পষ্ট, বর্তমান যে সংবিধান সেই সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো অপশন নেই। সংবিধানের যে রেফারেন্সে 110 অনুচ্ছেদের রেফারেন্স অনুযায়ী এই সরকার গঠিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে উচ্চ আদালতে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু আবার সেখানে বলা হয়েছে যে এই নির্বাচন না, পরবর্তী নির্বাচন থেকে এটা কার্যকর হবে। সেটাও অনেকে বলেন যে এই পরবর্তী নির্বাচন থেকে, অর্থাৎ চতুর্দশ নির্বাচন থেকে এটা কার্যকর হবে, এই কথা বলার বাস্তবতা কিংবা এখতিয়ার সেটা আদালতের আছে কিনা, এই ব্যাপারেও অনেকে প্রশ্ন তুলেছেন। যদিও আদালতের এখতিয়ার তো সব কিছুই থাকার কথা, কিন্তু বর্তমান সরকার যেন এই নির্বাচন করতে পারে, গণভোট করতে পারে, বর্তমান সরকারের অধীনেই যেন সব কিছু হতে পারে, সেই ব্যাপারেই পরবর্তী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে এরকম আদেশ এসেছে বলে অনেকে মনে করেছেন এবং বলার চেষ্টাও করেছেন। এবার এই রিটে সেই দাবিটাই করা হলো। তিনি বলেছেন যে তাই এই সরকারের অধীনে নির্বাচন ও গণভোট হতে পারে না। তিনি জানান মঙ্গলবার হাইকোর্টে রিটটির শুনানি হতে পারে। এখন দেখার বিষয় যে হাইকোর্টে শুনানির ব্যাপারটা হয় কিনা, নাকি শুনানির আগেই এই রিটটি খারিজ করে দেয়া হয়। প্রশ্ন যেটা প্রথমেই উত্থাপন করেছিলাম যে এই নির্বাচন যে কোনোভাবে, যে কোনো যুক্তিগ্রাহ্য ব্যাপার সামনে নিয়ে এসে এই নির্বাচন বাতিল করা, নির্বাচন পিছিয়ে দেয়া, নির্বাচন বাধাগ্রস্ত করা, এই কর্মকাণ্ডগুলো কি কোনো একটা গোষ্ঠী কিংবা কোনো একটা পক্ষ করছে? সেই প্রশ্নটা অনেকভাবেই আসছে। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই সব শেষ হয়ে গেছে, আপিলের কার্যক্রম শুরু হয়েছে, যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের আপিল চলছে। এই মনোনয়ন প্রক্রিয়াতে, বাছাই প্রক্রিয়াতে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে। যেমন আজকেই এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি মন্তব্য করেছেন, তার মন্তব্যের একটা খবরের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের প্রয়োজন নেই, অর্থাৎ এই ধরনের নির্বাচনের প্রয়োজন নেই এই কথা বলছেন। আবার জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই নির্বাচনে ঠুনকো কারণে, সামান্য কারণে মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। এনসিপির আরেক নেতা বলছেন যে নির্বাচন কমিশন এবং সরকার একটা দলের, বিএনপির হয়ে কাজ করছে, বিএনপির পক্ষে হেলে পড়েছে, এই ধরনের অভিযোগ করা হচ্ছে। তখন আবার এই প্রশ্নও আসে যখন একটা পক্ষ থেকে, একটা জোটের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন কমিশন বিএনপির হয়ে কাজ করছে, তখন এই জোটও কি চাইতে পারে যে এই নির্বাচনটা আদৌ দরকার নেই, যেটা হাসনাত আবদুল্লাহ বলছেন যে এই ধরনের নির্বাচন দরকার নেই, যদি পক্ষপাতের ব্যাপার আসে, এরকম প্রশ্নও সামনে আসতে পারে। কিন্তু মোটা দাগে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে নির্বাচন পিছিয়ে দিয়ে কিংবা নির্বাচন বানচাল করে লাভটা কার, এটা বোধহয় মানে যদি আমরা খুঁজে পাই, এই রহস্যের কুলকিনারা যদি পাই যে লাভটা কার, তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে সুপ্রিম কোর্টে একাধিকবার এই রিটটা, হাইকোর্টে এই রিটের কারণটা কি, একাধিকবার যে একের পর এক রিট হচ্ছে, এই রিটের কারণ কি। এখন রিট ছাড়া, উচ্চ আদালতের বক্তব্য ছাড়া তো নির্বাচন বানচাল করা কিংবা নির্বাচন বাতিল করার কোনো ওয়ে নেই। সেই ওয়েতেই হাঁটা হচ্ছে এবং সেই হাঁটার প্রক্রিয়া যখন দেখছি তখন যুক্তিগ্রাহ্য প্রসঙ্গও উত্থাপন করা হচ্ছে। যেমন এই আইনজীবী বলছেন যে এই সরকারের নির্বাচন করার কোনো সাংবিধানিক এখতিয়ার নেই, মানলে সেটাই হয়। কিন্তু আমরা তো এই সরকারকে একটা আপদকালীন সরকার হিসেবে পেয়েছি এবং এই সরকারকে
জনগণ ম্যান্ডেট দিয়েছে যে এই সরকার নির্বাচন করবে, নির্বাচন করে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সেই ক্ষেত্রে সংবিধানের মধ্যে না থাকলেও পরবর্তী সরকার, নির্বাচিত সরকার এসে এই সরকারের যাবতীয় কর্মকাণ্ড, যেগুলো সংবিধান বহির্ভূত কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোর যদি বৈধতা দিয়ে দেয় তাহলে আর সমস্যা থাকবে না। সেই ক্ষেত্রে মাস্ট নিড যেটা, সেটা হচ্ছে পরবর্তী সরকারকে এই সরকারের সমস্ত কার্যক্রম বৈধতা দিতে হবে। বৈধতা না দিলে এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই নানা ধরনের বিপদে পড়ে যেতে পারেন, আইনি বিপদ। শুধু এটা আবার ভাবার কোনো কারণও নেই যে পরবর্তীতে যে সরকার আসবে সেটা বিএনপি জোট আসুক আর জামাত জোট আসুক, তারা এই সরকারের কার্যক্রম বৈধতা দেবে না, এমনটা এদের কার্যকলাপে মনে হয়নি। এনসিপি জামাত জোট তো অবশ্যই দেবে, বিএনপি না দেওয়ার কোনো কারণ নেই। যদিও এখন পর্যন্ত জুলাই সনদ, ঐকমত্য কমিশনের প্রস্তাবনা, জুলাই সনদ যেটা পাশ হলো সেটা পাশ হওয়ার পরে পরিবর্তন করা, যে অভিযোগ বিএনপি করেছে সেই অভিযোগের প্রেক্ষাপটে গণভোট নিয়ে বিএনপির অবস্থান কি হবে সেটা এখনও স্পষ্ট নয়। এরই মাঝে বদিউল আলম মজুমদার, যিনি এই ঐকমত্য কমিশনে সংযুক্ত ছিলেন, তিনি মন্তব্য করেছেন, সুজনের সম্পাদক, তিনি বলেছেন যে দলগুলোর ইস্তেহারে গণভোটের ব্যাপারে তাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে হবে। আমার মনে হয় যে ইস্তেহারে অন্তত বিএনপি তাদের এই অবস্থান পরিষ্কার করবে না এই কারণেই যে বিএনপি শুধুমাত্র তাদের ভোটটা করতে চায়, যে ভোটে জিতে তারা সরকার গঠন করতে পারবে সেই ভোটটা করতে চাই। গণভোটে কি হলো সেটাকে বিএনপি গুরুত্ব দেবে না। আবার অনেকে মনে করেন যে বিএনপির মতো এত বড় দল যখন অভিযোগ করেছে যে জুলাই সনদের ব্যাপারগুলো ঐকমত্য কমিশন তাদের ফাইনাল প্রস্তাবে গিয়ে পরিবর্তন করে ফেলেছে, বিএনপি যেগুলোতে সই করেছিল সেগুলোর বাইরে গিয়ে নতুন নতুন পয়েন্ট যুক্ত করেছে, তখন এই গণভোটের ব্যাপারে বিএনপি চুপ থাকা মানেই এক ধরনের না ভোটের দিকে চলে যাওয়া। সব মিলিয়ে এখনই বলা যাচ্ছে না যে কোন পরিস্থিতি তৈরি হতে চলেছে। দর্শক, আপনার কি মনে হয় নির্বাচন বানচাল হলে, নির্বাচন পিছিয়ে গেলে লাভটা আদতে কার? দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।